যখন দুজনে একা। পর্ব 2। মাহি রুবার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। এই বাড়ানো হাত রুবাকে শুধু কষ্ট থেকে বাঁচানোর জন্য না, সারা জীবন একসঙ্গে পথ চলার জন্যই। মাহি তার মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, রুবার পাশে সে আজীবন থাকবে, রুবাকে ভালো রাখতে। রুবা মাহির বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে আছে, অনেক দ্বিধা আর জড়তা এই হাত ধরতে তার। তারপরও সে কাঁপা কাঁপা হাতে মাহির বাড়িয়ে দেওয়া হাতটা ধরল, কারণ সে জানে এটাই তার ভাগ্য। কারণ সে এখন দেখতে চায় তার ভাগ্য তাকে কোথায় নিয়ে যায়। নিয়তির সাথে তার একটা কঠিন যুদ্ধ চলছে, সে আর কোনো কষ্টে ভেঙে পড়বে না ঠিক করছে। মাহির হাত ধরে সে উঠল সোফা থেকে। মাহি বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি এই গেঞ্জিটা চেঞ্জ করে নেই। ঠিক আছে, আমি কি বের করে দিব গেঞ্জি? আরে না, দরকার নেই, হাসতে হাসতে বলল মাহি। কাপড় কোথায়, কোনটা থাকে তুমি জানবে কি করে? ভাইয়ার সব কিছু কি তুমি করে দিতে? বলেই মাহি চুপ করে গেল। কি বলল সে এটা? হঠাৎ এভাবে ভাইয়ার প্রসঙ্গ আনাটাই ঠিক হয়নি বলেই আফসোস হচ্ছে। রুবা মাটির দিকে তাকিয়ে বলল, তোমার ভাইয়ার অন্য সব গুণ থাকলেও গোছানো স্বভাবের মানুষ ছিল না। সব কিছু আমাকে যেমন গুছিয়ে রাখতে হতো, আবার তার সামনে হাজির করে দিতে হতো। মাহি আলমারি থেকে গেঞ্জি বের করতে করতে বলল, ভাইয়া সব সময় মায়ের আহ্লাদ পেয়েছে তো, তাই ছোট থেকে মা এসব করে দিত। জানো, যখন লন্ডন গেল পড়তে, তখন এই মায়ের উপর নির্ভরশীল বেশি থাকার জন্যে মা কি টেনশন যে করতো ভাইয়ার জন্যে। কিন্তু তুমি তোমার ভাইয়ার থেকে অনেক গোছানো। আমি সব সময় তোমার ভাইয়াকে বলতাম, তোমার রুম তুমি গুছিয়ে রাখো, জিনিসপত্র সব কিছু শিখো কিছু ছোট ভাইয়ের কাছ থেকে। বলেই রুবা হাসতে থাকে। মাহি অবাক হয়ে তাকিয়ে আছে রুবার দিকে। কতদিন পর রুবা এভাবে হাসছে, কি সুন্দর লাগছে রুবাকে। মাহি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, কত নর্মাল ভাবে ভাইয়ার কথা বলছে। রুবা, বলো, একটা কথা বলি। বলো। তুমি এভাবেই হাসি খুশি থাকবে কেমন? তুমি হাসি খুশি থাকলে এই বাড়িটা হাসি খুশি থাকে। মানে থাক, মানে বুঝতে হবে না, চলো। এক সেকেন্ড রুবা, আমার মোবাইলটা নিয়ে নেই। টেবিল থেকে মোবাইলটা নিয়ে দুজন ঘর থেকে বের হয়ে গেল। দুজন লিভিং রুমের দিকে এগিয়ে গেল। সাফিয়া বেগম তার বোনার ভাইয়ের বউদের সাথে ওখানেই বসে আছেন। মাহিদের বাসাটা একটা ডুপ্লেক্স বাড়ি, নিচতলায় বিশাল ড্রয়িং রুম আর তার বাবার স্টাডি রুম। বাকি রান্নাঘর থেকে গেস্ট রুম সব দোতলায়। সাধারণত আত্মীয় স্বজন এলে দোতলায় বসে সবাই। মাহি আর রুবাকে আসতে দেখে সবাই ওদের দিকে তাকালো। মাহির বড় মামি আস্তে করে বলে উঠল, বড়পা দুটিকে খুব সুন্দর লাগছে একসঙ্গে, তাই না? মাশাল্লাহ, সাফিয়া বেগম বললেন। মাশাল্লাহ বলো পারভিন। এই দুজন এখন আমার বেঁচে থাকার উছিলা। অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া করি আপা, আপনার সংসার যেন এদের দিয়েই ভরে থাকে। রুবাকে হাত বাড়িয়ে নিজের বুকের কাছে টেনে নিলেন সাফিয়া বেগম। কি অবস্থা মা তোমার? রাতে শরীর খারাপ করেছিল মাহি বলল। এখন ঠিক আছে মা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খেয়েছো? মাহি, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে এসে বস। আমি ঠিক আছি, তোমরা গল্প করো। মাহি আশেপাশে তাকালো, নিঝুম কোথায়? মনে মনে ভাবছে সে, ওর সাথে কথা বলা দরকার। মোবাইল হাতে নিয়ে দেখে মেসেঞ্জারে নিঝুমের মেসেজ। ভালোই তো উন্নতি হলো ডাক্তার বাবুর, এক রাতেই
বইয়ের ড্রেসের সঙ্গে কালার ম্যাচিং গেঞ্জি পরা শুরু করে দিলি। কংগ্রাচুলেশন। তাই তো খেয়ালই করিনি সে আকাশি কালারের গেঞ্জি পরেছে, আর রুবাও আকাশি কালারের সালোয়ার কামিজ। কাকতালীয় ব্যাপার, কিন্তু কে বুঝবে। তাকে মাহি দীর্ঘশ্বাস ফেলল। মাহি রিপ্লাই দিল, কোথায় তুই? তোর সাথে কথা আছে আমার। আমি নিচের স্টাডি রুমে। নিঝুম লিখল। মাহি নিঝুমের সঙ্গে কথা বলতে চায়। মা আমি আসছি একটু, বলে উঠল মাহি। বাহিরে যাবে? সাফিয়া বেগম প্রশ্ন করল। না, বাসায় আছি, বলে মাহি নিচে নেমে এলো। নিচের স্টাডি রুমে ঢুকে মাহি দেখে একটা কর্নারে নিঝুম দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে আছে, তার জন্যই অপেক্ষা করছে। মাহি ভেতরে ঢুকে দরজাটা চাপিয়ে দিল। ইদানিং এই স্টাডি রুমে বাবা আর আসে না। ভাইয়া যাওয়ার পর থেকে তো বাবা নিজের ঘর থেকেই একটু বের হয় না। চেম্বারে যায় না, আদালতে যায় না, পরিচিত কারোর সঙ্গেও কথা বলে না। একদম চুপ হয়ে একটা ঘরে বন্দি করে রেখেছে নিজেকে, যেন নিজেকে নিজে সাজা দেয়। মাহি নিঝুমের সামনে গিয়ে দাঁড়ালো। বল মাহি, কি বলবি? নিঝুম বলল, কি শুরু করেছিস তুই? আরে আমি কি করলাম? সকাল সকাল এই বাসায় আসা, সবার সামনে যা খুশি মুখে আসছে, আর বলে যাচ্ছিস রুবাকে নিয়ে কি অসভ্য ইঙ্গিত পূর্ণ কথা বলছিস। এসবের কি মানে নিঝুম? আমি তো আগেই বলেছি বাসর ঘর থেকে বের হওয়া প্রেমিকের চেহারা দেখতে এসেছি। দেখি কোথাও কোনো লাভ বাইট নেই তো বলেই। নিঝুম মাহির মুখের আশেপাশে তাকালো। নিঝুম জোরে চিৎকার দিয়ে উঠল মাহি। এনাফ ইজ এনাফ। হঠাৎ করেই নিঝুম কিছু না বলেই মাহিকে অবাক করে দিয়ে বুকে ঝাঁপিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দে মাহি, আমাকে ক্ষমা করে দে। সকাল থেকে তোর সাথে কত খারাপ কথা বলেছি, বিশ্বাস কর। আমি আসতে চাইনি তোদের বাসায়। খালাম্মা আম্মাকে ফোন দিয়ে বলল আমাকে নিয়ে আসতে। রুবার শরীর খারাপ, আম্মা জোর করে এনেছে আমাকে। আমি ডিউটিতে আছি বলে এড়িয়ে যেতে চেয়েছিলাম। তখন আপু বলল আমি ছুটি নিয়েছি, আমি আসতে চাই না। আমার দিকে তাকিয়ে দেখ মাহি, কতটা রাত আমি ঘুমাই না। কালকে সারাটা রাত বারবার মনে হচ্ছিল আমি মরে যাই, নিজেকে শেষ করে ফেলি, কিন্তু পারলাম না রে। আমি পারছি না তোকে ছাড়া থাকতে, তোকে ছাড়া বাঁচতে মাহি। আমাকে মেরে ফেল তুই প্লিজ, আমাকে মেরে ফেল। কিভাবে বাঁচবো তোকে ছাড়া বল মাহি। কাঁদছে নিঝুম। মাই ফিস ফিস করে বলল, ছাড় আমাকে, কেউ ঘরে ঢুকে পড়বে, খুব বাজে একটা ব্যাপার হবে। দরজা খোলা, ছাড় নিঝুম। আমি ছাড়তে পারবো না মাহি, বলে আরও শক্ত করে নিঝুম মাহিকে জড়িয়ে ধরল। নিঝুম প্লিজ ছাড়, প্লিজ। নিঝুম ছেড়ে দিল মাহিকে। মাহি ওকে ধরে নিয়ে একটা চেয়ারে বসালো। নিঝুম একটু শান্ত হ। নিঝুম ফুপিয়ে কেঁদে যাচ্ছে। আমি কি করব বলতে পারিস তুই নিঝুম? সব তো তুই জানিস। চোখ মুছতে মুছতে নিঝুম বলল, মাহি আচ্ছা বলতো এখন আমাদের সম্পর্কটা আর কি হবে? মানে মানে তুই নিশ্চয়ই রুবাকে নিয়ে পুরোপুরি দাম্পত্য জীবন কাটাতে শুরু করে দিবি না? মাহি অবাক হয়ে বলল, নিঝুম তোর কথার মানে বুঝতে পারছি না। মানে খুব সোজা, তোর আর রুবার সম্পর্কটা কেমন হবে বা হচ্ছে বলতো আমাকে। আমি জানতে চাই। কি জানতে চাস? কি বলতে হবে তোকে? তোর আর রুবার সম্পর্ক। তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছি। বল তুই আমাকে। উত্তেজিত হয়ে রাগে কাঁপছে নিঝুম। তাহলে শোন, আমি আর রুবা এখন স্বামী স্ত্রী, এটাই এখন আমাদের সম্পর্ক। জানতে পারলাম তোকে। মাহি চিৎকার করে লাভ নেই,
তুই যখন আমার অসহায়ত্বটা বুঝতে চাচ্ছিস না, আমি আর পারছি না তোকে বোঝাতে। আমি অক্ষম। শোন রুবা, আর আমার সম্পর্ক কেমন হবে, কোন দিকে যাবে জানি না, কিন্তু তুই তো ভালো করেই জানিস আমি কেমন। বিয়ে যেহেতু আমি করেছি, আমি চেষ্টা করব এই সম্পর্কটা সততার সাথে, দায়িত্বের সঙ্গে পালন করতে। এখন রুবা আমাকে কবে, কখন, কিভাবে, কতটুকু গ্রহণ করবে সেটা ও জানে। আমি আমার সব রুবার উপর ছেড়ে দিয়েছি। নিঝুম তীব্র গলায় বলল, আর ভালোবাসা মাহি? ভালোবাসাও কি ডিউটি শিফটের মতো শিফট করে ফেলছিস? জানি না। কেন জানিস না? জানতে হবে। রুবা যদি কোনো দিন ভালোবাসার হাত বাড়িয়ে দেয়, সেদিন আমিও দিব। সব রুবা নির্ধারণ করবে মাহি। বা রুবা, 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 তোর সব কিছু এখন রুবা। হ্যাঁ, আমার সব কিছু এখন রুবা। মাহি, কিভাবে পারলি রে তুই? নিঝুম, আমাকে পারতে হচ্ছে রে, এছাড়া সত্যি বললাম তো কোনো উপায় ছিল না। নেই। সত্যিই ছিল না মাহি। না, ছিল না। তাহলে আর কি? ভালো থাকিস, সুখে থাকিস। নিঝুম আর কিছু না শুনেই দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। মাহি নিঝুমের পেছনে তাকিয়ে শুধু রইল। চেয়ারে বসে চোখের পানি মুছতে মুছতে মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিস নিঝুম, ক্ষমা করে দিস। স্টাডি রুম থেকে বের হয়ে নিঝুম ড্রয়িং রুমের পাশের ওয়াশরুমে গিয়ে ঢুকলো। কোনোভাবেই সে তার কান্না থামাতে পারছে না। গত 3টা বছর তার আর মাহির রিলেশন। মেডিকেলে ফাইনাল প্রোপের আগে এরকম লজ্জার মাখা খেয়েই মাহিকে সে প্রপোজ করে বসে। তার ভেতরে খালাতো ভাই মাহির প্রতি দুর্বলতা যখন সে কলেজে পড়ে তখন থেকেই। শিহাব ভাইয়া, মাহি দুই ভাই খুব ভালো স্টুডেন্ট ছিল বলেই তার খালা মামিরা সারাদিন ওদের প্রশংসায় পঞ্চমুখ থাকতো। ওদের মতো হওয়ার জন্য কত কথা যে শুনতে হতো ছোটবেলা থেকে। একটা সময় অসহ্য লাগতো শুনতে, বিশেষ করে মাহির সঙ্গে তার দেখা হলেই। কথা কাটাকাটি, তর্ক ঝগড়া বেঁধে যেত সমবয়সী হলে যা হয়। কিন্তু কবে যে সেই রাগ অনুরাগে পরিণত হয়ে গেল সে টেরই পেল না। এর জন্য অবশ্য ওর বান্ধবীরাও দায়ী। ওরা মাহির জন্য পাগল ছিল। এরকম ওদের পাগলামি মাহির প্রতি ওর অনুভূতি তৈরি করে দেয়। মাহির জন্যই সে মেডিকেলে পড়ার আগ্রহী হয়ে ওঠে, সারাক্ষণ মাহির সঙ্গে থাকবে বলে। কিন্তু কিসের কি, কলেজে সে নিঝুমকে পাত্তাই দিত না। ওর আলাদা ফ্রেন্ড সার্কেল, স্টাডি পার্টনার, কোথাও সে নিঝুমকে সঙ্গে রাখে না। কত নালিশ করতো মায়ের কাছে, তোমার বোনের ছেলের অহংকারে মাটিতে পা পড়ে না, এমন ভাব যে সে ছাড়া হয় দুনিয়াতে আর ভালো স্টুডেন্ট নেই। এমনকি বড় খালাম্মাকে পর্যন্ত বলেছে, আপনার ছেলে কলেজে তো আমাকে চেনেই না। মানুষের কাজিনরা একসঙ্গে পড়াশোনা করলে কত হেল্প করে আপনার ছেলে। খালাম্মা কলেজে এমন ভাব করে যেন আমাকে কোনোদিন দেখে নাই, পরিচয় নাই। কলেজের পাশে পুরান ঢাকার খাবারের দোকানগুলোতে বন্ধুদের নিয়ে কত কি খায়। একদিনও বলে না খাবি, চল একসঙ্গে লাঞ্চ করি। খালাম্বা রাগ করতো মাহির উপর। 5th ইয়ারে পড়ার সময় একদিন ক্লাসমেট গীতি মাহির প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করলো। সেই খবর ওর বান্ধবীরা যখন নিঝুমকে দিল, সেদিনও একটা সিম কিনে মাহিকে উল্টাপাল্টা মেসেজ পাঠাতে শুরু করে। প্রথম মাহি কোনো রিপ্লাই দিত না, কিন্তু যখন উঠতে বসতে মাহির কাজকর্ম নিয়ে মেসেজ দেওয়া শুরু করলো, তখন মাহিও রিপ্লাই দিত, ঝাড়ি দিত। কিন্তু কোনো ভাবেই নিজের পরিচয় নিঝুম প্রকাশ করেনি। কিন্তু ঘাবলাটা বাঁধায় ওর এক ক্লোজ ফ্রেন্ড ফারিয়া। ফারিয়ার প্রেম তখন মাহির দোস্ত
ওয়ালির সঙ্গে পাড়িয়া ওয়ালির বলে দেয় নিঝুম মাহিকে বেনামে মেসেজ পাঠায়। আর যার কথায় সে দিনটার কথা নিঝুম কোনো দিন ভুলতে পারবে না। হঠাৎ মাহির ফোন, নিঝুম বাসায় আসবি কেন রে? নিঝুম অবাক হয়ে প্রশ্ন করল, তুই সব সময় নালিশ দিস মাকে, তোকে নিয়ে পারি না। আয় বাসায়, তোর সঙ্গে বসবো আজকে। তুই চলে আয় আমাদের বাসায় মাহি। মাহি ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি তোর প্রাইভেট টিচার? পড়তে হলে এখানে আমাদের বাসায় আসতে হবে। তা ঠিক আছে, কিন্তু এখন তো ড্রাইভার নেই, আসবো কার সঙ্গে? মাহি বলল, আমি গাড়ি পাঠাচ্ছি, তুই রেডি থাক। নিঝুম তো আনন্দে লাফাচ্ছে। ওর বড় বোন রিয়া বলল, পড়তে যাবি, এর জন্য এত এক্সাইটেড তুই? আরে না আপু, পড়া তো বাহানা, আরও ফ্রেন্ডরা আসবে, আড্ডা হবে সেই জন্য। তাই বল। আমি বলি, তোর মতো মানুষ পড়ার জন্য কথা শুনে আনন্দে আত্মহারা হওয়ার তো কথা না। নিঝুম গাড়ি পাঠিয়ে মাহি ওকে বাসায় ডেকে নিয়ে গেল। বাসায় গিয়ে দেখে খালাম্মা খালো কোথায়, কোন পার্টিতে গেছে। বাসা খালি, শিহাব ভাইয়াও নেই, কাজের লোকজন ছাড়া কেউ নেই। সে মাহির ঘরে গেল। যথারীতি মাহি তাকে নিয়ে বসলো পড়তে। একটা বিষয় নিয়ে নিঝুমকে প্রশ্ন করলো। নিঝুম যেই বলল, আমি স্যারের ক্লাসে কিছু বুঝি না রে, ভালো করে তুই বুঝাতো মাহি। হঠাৎ মাহি বলে উঠল, ক্লাসে মন থাকলে তো বুঝবি, তোর মন তো আমাকে মেসেজ দেওয়াতে ব্যস্ত থাকে। নিঝুম পুরাই থতমত খেয়ে গেল। কি তোকে মেসেজ আমি দেই? কবে, কখন? নিঝুম থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। নিঝুমও কপনা গাল এগিয়ে দিয়ে বলল, দে থাপ্পড় দে। চুপ কর। না, থাপ্পড় আজকে দিতেই হবে, তোর থাপ্পড় না খেয়ে যাব না। সত্যি সত্যি দিবি কিন্তু নিঝুম? রাগে গজগজ করতে করতে মাহি বলল, দিতে ইচ্ছে করছে, দে মাহি। আমার রাগ তুলিস না, আমাকে উল্টাপাল্টা মেসেজ দেওয়ার কারণ কি বল? কোনো কারণ নেই, আর থাকলেও তুই খুঁজে বের কর কি কারণ হতে পারে। তুই ভদ্রভাবে বলবি না? বুঝেছি। কি করবি? খালামণিকে বলবো তার মেয়ের কীর্তি। ও আচ্ছা, এর বেশি কি করতে পারবি তুই? নিঝুম, সামনে আমার পরীক্ষা, তোর মতো ফালতু কাজে সময় নষ্ট করার ইচ্ছা আমার নেই। ফার্দার আর কোনো দিন যদি আমার সঙ্গে এরকম ফাজলামি করবি, সত্যি বলছি তোর খবর আছে। হঠাৎ নিঝুম মাথা নিচু করে কাঁদতে শুরু করে দিল। মাহি একটু ভড়কে গেল। এভাবে কাঁদবি না, ভাগ এখান থেকে। তবুও নিঝুম কেঁদেই যাচ্ছিল। এভাবেই কাঁদতে কাঁদতে মাহির ঘর থেকে বের হয়ে গেল। মাহি পেছনে পেছনে আসলো। চল তোকে নামিয়ে দিয়ে আসি বাসায়। চোখ মুছতে মুছতে নিঝুম বলল, না লাগবে না। তুই মাহি আমার পেছনে পেছনে আসলে আমি কিন্তু টাকের নিচে চাপ দেব। মাহি ফিক করে হেসে বলল, সন্ধ্যা 7টার সময় গুলশান এলাকায় ট্রাক কোথায় পাবি ঝাঁপ দেওয়ার জন্যে? চল এফসিডিতে যাই বলেই সে হাসতে শুরু করলো। মাহি, তুই সত্যি বুঝতে পারিস নাই আমি কেন মেসেজ দিতাম? না, তুই তো বলছিস না। আমি কেন দেব? আমি কোনো দিন বলবো না, আর তোর সঙ্গে কথাও বলবো না। সেদিনের পর থেকে নিঝুম কলেজে বাসায় যেখানেই দেখা হতো এড়িয়ে যেত মাহিকে। প্রথম প্রথম মাহি হাসতো, তেমন একটা গা করেনি। পরে যখন দেখে সিরিয়াসলি নিঝুম তাকে এড়িয়ে যায়, কথা বলে না, তখন সে নিজেই আগ বাড়িয়ে কথা বলতে আসতো। কিন্তু নিঝুম অনড় ছিল। এক ঈদের দিন রাতে নিঝুমদের বাসায় দাওয়াতে মাহি ওকে ছাদে টেনে নিয়ে জিজ্ঞেস করলো, কিরে তুই সত্যিই কোনোদিন কথা বলবি না আমার সঙ্গে? মুখ ফিরিয়ে নিঝুম বলল, আমি কথা না বললে তোর কি কিছু আসে যায়? তা যায় না, শিওর হলাম, বুঝলি নিঝুম?
নিঝুম নিচে নেমে আসতে নিলে মাহি হাত ধরে বলল, সত্যি করে বলে যা, কেন মেসেজ দিতি, জেনে কি করবি? মাহি বলল, গীতিকে বলবো। ও জানতে চাইছে, কি গীতি? এসবের মধ্যে কিভাবে আসছে মাহি? ও কেন জানতে চাইছে? ও কিভাবে জানলো আমি তোকে মেসেজ দেই মাহি? বল আমাকে। মাহি মুচকি হেসে বলল, বুঝতে পারছিস না কেন? মাহি, গীতিকে আমি খুন করে ফেলবো। ওয়াল্লাহ, তাহলে আমার কি হবে? মানে, তুই বুঝবি না নিঝুম। মাহি, আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে বোঝাই বল। গীতি কি তোকে প্রপোজ করে ফেলেছে? নিঝুম চিৎকার করে উঠল, আমি বুঝেছিলাম ও এই কাণ্ড ঘটাবেই। তাহলে তোর কি? নিঝুম হাসছে মাহি। মাহি, আমার কি জানতে চাস? সত্যি জানতে চাস? এই সত্যিটাই তো কবে থেকে জানতে চাচ্ছি নিঝুম। তাহলে শোন, তোর মতো জ্ঞানী গাধা ঘেঁষে কলেজে পড়ি যখন, তখন থেকেই পছন্দ করি রে। শুধু পছন্দ, তোমাকে তো গীতিও পছন্দ করে। থাপ্পড় খাবি মাহি। শুধু পছন্দ করলে এত কাণ্ড করার কি দরকার? তোকে শুধু পছন্দ আর না রে ছাগল, তোকে আমি ভালোবাসি। তুই কোনোদিন বুঝবি না। তুই থাকবি গীতিকে নিয়ে পড়ে। হা হা করে হেসে উঠল মাহি। হাসতেছিস কেন ছাগল কোথাকার? হাসতেছি গীতির নাম শুনেই। সব কথা বের হলো তোর পেট থেকে, তাই? মানে, গীতির সঙ্গে আমার কোনো কিছু নিয়ে কথা হয়নি কখনো। নিঝুম মাহির মারতে তেড়ে গেল। মাহি দৌড়ে গিয়ে নিচে নেমে গেল। সেই থেকে ও আর মাহি জীবনটা একসঙ্গে কাটাবে বলে কত স্বপ্ন সাজিয়েছে। মাহির ভালোবাসায় উড়ে বেরিয়েছে নিঝুম। কিন্তু শিহাব ভাই হঠাৎ মারা যাওয়াতে সব শেষ হয়ে গেল। সব। জীবনটা এক নিমিষেই অর্থহীন করে দিল মাহি রুবাকে বিয়ে করে। মাহি, তোকে আমি কখনো ক্ষমা করব না রে। না। নিঝুম ওয়াশরুমের ভেতরে কাঁদতে কাঁদতে বলল। চোখে মুখে পানি দিয়ে নিঝুম সোজা উপরে গিয়ে মাকে বলল, আমি বাসায় যাচ্ছি মা। সাফিয়া বেগম অবাক হয়ে প্রশ্ন করল, ও মা, খেয়ে যাবি না? লাঞ্চ টাইম হয়ে গেছে। না খালাম্মা, আজ আমার কাজ আছে। নিঝুমের বাম বলে উঠল, তোর না আজকে ছুটি? মা, ডাক্তারদের ছুটি বলে কিছু নাই। সাফিয়া বেগম বললেন, ঠিক আছে, খেয়ে তারপর চলে যাবি। প্লিজ খালাম্মা। একদম চুপ কর নিঝুম, আমার কথা শোন। অগত্য নিঝুমকে খাওয়ার জন্য থেকে যেতে হলো। মাহি স্টাডি রুম থেকে বের হয়ে তার রুমে চলে গেল। ফোন বের করে নিঝুমকে একটা মেসেজ লিখতে শুরু করলো। নিঝুম, আমি তোর অপরাধী জানি, কোনো দিন ক্ষমা করতে পারবি না। তুই যেমন আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি, কিন্তু আমাদের গন্তব্য একই পর্যন্তই ছিল। পরিস্থিতি আমাদের আর এগিয়ে যেতে দিল না। পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা হয়তো পায় না, যেমন আমাদের ভালোবাসাও পায়নি তার গন্তব্য যেতে। জীবনে কখনো কখনো ভাগ্যের কাছে হেরে যেতে হয়। আমি আর তুই হেরে গেলাম। রুবাকে দোষারোপ করিস না। ও নিজেই নিজের কষ্ট নিয়ে দিশেহারা। জীবন ওকেও তোর আর আমার মতো হারে লিখে দিচ্ছে। কখনো তো আমার আর তোর চেয়েও বেশি। আমি মাকে ফিরিয়ে দিতে পারিনি, তাই তোর কাছে অপরাধী। শুধু চিন্তা করে দেখিস, সেদিন আমার কি বা করার ছিল। মাকে তোর কথা বললেও খুব একটা লাভ হতো না। কেন সেটাও তোর জানা। ভালো থাকার চেষ্টা করিস। মাহির পাঠানো মেসেজ পড়ে নিঝুম মাহিকে ব্লক করে মেসেজ ডিলিট করে দিল। দুপুরে সবাই একসঙ্গে খেতে বসলো। মাহিও কোনো কথা বলল না। নিঝুমও চুপচাপ মাথা নিচু করে সামান্য কিছু খেয়ে উঠে পড়ল। খাওয়ার পরই নিঝুম বিদায় নিয়ে চলে গেল। মাহি মাকে বলল, মা, আমি একটু ঘুমাবো, ঘরে যাচ্ছি। ঠিক আছে, রুবাকে নিয়ে যা, ওর রেস্ট নিক। রুবা বলল, আমি আপনাদের সাথে এখানেই থাকবো মা। সাফিয়া বেগম বললেন, খাবার পর একটু রেস্ট নিতে পারো রুবা।
এখানেই আপনার পাশে শুয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, তুই যা মাহি, ঘুম দে। রোবার দিকে তাকিয়ে মাহি বলল, তোমার এখন কোনো ওষুধ আছে? না। মাহি তার রুমে ফিরে এলো। ঘরে ঢোকার সময় খেয়াল করলো ভাইয়ার রুমের সামনে রুবা আর ভাইয়ার বেশ কিছু ছবি ফ্রেম করা ছিল। কিছু ছবি দেয়ালে টাঙানো ছিল, ওদের হানিমুনের ছবি, বিভিন্ন সময় দেশের বাইরে ঘুরতে গিয়ে তোলা ছবি। মা সেসব ছবি বড় করে ফ্রেম করে দেয়ালে ঝুলিয়ে রেখেছিল। আজকে কোন ছবি দেয়ালে নেই, মা সরিয়ে ফেলেছে। কবে সরালো মা? মাহি মনে করতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলল মাহি। এভাবে কি একটা মানুষের অস্তিত্ব সরিয়ে ফেলা যাবে মা? রুবাকে যতবার দেখব ততবার ভাইয়ার কথা কি তার মনে আসবে না? কিংবা রুবা কি ভাইয়াকে সরিয়ে তাকে নিয়ে ভাবতে পারবে? কখনো না। ওরা দুজন কত সুখী কাপল ছিল। বিছানায় শুয়ে এসব ভাবতে ভাবতেই চোখ জড়িয়ে গেল মাহির ঘুমে। সন্ধ্যা হয়ে গেল, ঘোর অন্ধকার। হঠাৎ কিছু বিকট শব্দে মাহির ঘুম ভেঙে গেল। আকাশে মেঘ ডাকছে, বাজ পড়ার শব্দ হচ্ছে বাহিরে। হাত বাড়িয়ে বেড সাইড ল্যাম্পটা জ্বালিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8:30 বাজে। রুবা এখনো ঘরে আসেনি। ওর মাথায় যন্ত্রণা হচ্ছে, মনে হয় আজ মাইগ্রেনের পেইন ভোগাবে। উঠে ওষুধ খেয়ে নিল, জানে কোনো লাভ হবে না, তবুও। বাইরে ঝড় আসছে মনে হয়। সে আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সে সময় দরজায় ঠুক করে শব্দ হলো। রোয়া খুব সাবধানে ঘরে ঢুকলো। ভাবছে মাহি এখনো ঘুমাচ্ছে। কি মনে করে মাহি চোখ বন্ধ করে ফেলল। রোয়া বিছানার কাছে এসে উকি দিল, দেখলো মাহি ঘুমে কিনা। কিছুক্ষণ তাকিয়ে রইল মাহির দিকে, এরপর ওয়াশরুমের গিয়ে ঢুকলো। এবার মাহি উঠে বসলো। রুবা ড্রেস চেঞ্জ করে ঘরে ঢুকলো। উঠে গেছো তুমি? কি অবস্থা? ওদিকে সবাই আছে নাকি চলে গেছে? চলে গেছে। আচ্ছা, তুমি কি নিঝুম আপুর সঙ্গে ঝগড়া করছো? মাহি অবাক হয়ে তাকালো রুবার দিকে। কেন? এ কথা বললে কেন? মাহি একটু চমকে উঠল। রুবা বলল, না, নিঝুম আপু চুপচাপ খেয়ে উঠে চলে গেল। আমার সাথে তোমার সাথে কোনো কথা বলল না। এমন তো না কখনো। তোমরা তো কত হাসি খুশি হাসাহাসি করো, আড্ডা দাও সব সময়। কিন্তু আজ দেখলাম তুমিও চুপচাপ, আপুও চুপ। সেরকম কিছু না। আমার দুপুর থেকে মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে, তাই কথা বলতে ভালো লাগছে না। ও আচ্ছা, ওষুধ খেয়েছো? রুবা বলল, অনেক কষ্ট হচ্ছে। মাহি হেসে বলল, আমার অভ্যাস আছে, তুমি চিন্তা করো না। রুবা সোফায় বসতে বসতে বলল, আমার বাবারও মাইগ্রেন ছিল। অনেক কষ্ট পেত ব্যথা উঠলে। তখন আমি বাবার মাথায় বরফ ঘষে দিতাম। মাহি রুবার দিকে তাকিয়ে বলল, তাই? আমাকে বরফ ঘষে লাগিয়ে দিতে হবে না। তুমি কলিং বেল চেপে কাউকে বলো আইস ব্যাগটা দিয়ে যেতে। আইস ব্যাগ নিজেই চেপে ধরে আছে মাহি। রুবা, তুমি ডিনার করে নিও, আমি কিছুই খাবো না রাতে। দরজায় লক করে সাফিয়া বেগম মাহিকে ডেকে ঘরে ঢুকলেন। কি ব্যাপার বাবা, তোর নাকি মাথায় যন্ত্রণা হচ্ছে? তেমন কিছু না মা, অস্থির হওয়ার কিছু নেই। এক কাজ কর, খেয়ে ঘুমিয়ে যা, আরাম লাগবে। আমি কি চুল টেনে দিব একটু? মা, তুমি চিন্তা করো না তো। রুবা, ফরিদা ডিনার এ ঘরে নিয়ে আসছে, তোমরা খেয়ে নাও। বাইরের ওয়েদার খুব খারাপ, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হবে। রাতে বেশি খারাপ লাগলে আমাকে ডাক দিস বাবা। ঠিক আছে মা। মাহির মাথায় হাত বুলিয়ে দিলেন সাফিয়া বেগম। রুবা, তুমি কিন্তু খাবে ঠিক মতো, দরজায় দাঁড়িয়ে বললেন সাফিয়া বেগম। তারপর চলে গেলেন। মাহি কিছুই খেলো না। রুবা একটা রুটি খেয়ে উঠে পড়ল। তখনই কাছে কোথাও বিকট শব্দ, বাজ পড়ল। রুবা চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকারে মাহি ভয় পেয়ে গেল। দৌড়ে গিয়ে এসে বিছানায় বসে পড়ল রুবা।
তুমি এত ভয় পাও বাজ পড়লে? রুবা বলল, মারাত্মক ভয় পাই। আমি এই ঘরে থাকবো না, আজ রাতে মায়ের ঘরে থাকবো। এখানে থাকলে ভয়ে মরে যাব। মাহি অবাক হয়ে বলল, কেন রুবা? রুবা আতঙ্কিত হয়ে বলল, আমি এই ঝড়ের রাতে একা থাকবো কিভাবে? আশ্চর্য। একা কোথায়? আমি আছি তো তোমার পাশে রুবা। ও তাই তো। রুবা মাহির দিকে তাকিয়ে বলল, আবার কোথাও বাজ পড়ল? রুবা চাদর দিয়ে মুখ ঢেকে গুটিসুটি হয়ে কান চেপে শুয়ে পড়ল। মাহি পাশ ফিরে দেখল রুবাকে। কেন জানি ওর খুব মজা লাগছে। বাচ্চাদের মতো ভয় পাচ্ছে রুবা। রুবার দিকে তাকিয়ে মাহি বলল, একটা কাজ করো তাহলে, ভয় লাগবে না। রুবা চাদরের নিচ থেকে মুখ চেপে বলল, কি কাজ? তুমি আমার মোবাইলের হেডফোন কানে লাগাও, জোরে সাউন্ড দিয়ে গান শুনতে থাকো, তাহলে হ্যান্ডারিং এর শব্দ শুনতে পাবে না, তোমার ভয়ও লাগবে না। রুবা অবাক হয়ে বলল, সত্যিই? হুম। মাহি বিছানা থেকে নেমে হেডফোন এনে রুবাকে দিল। রুবা গান শুনতে শুরু করলো। এখন রুবাকে নর্মাল লাগছে। মাহি কিছুক্ষণ রুবার দিকে তাকিয়ে থেকে বারান্দায় গিয়ে দাঁড়ালো। অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, খুব বাতাস বাহিরে। তার মাথার যন্ত্রণাটা অনেকখানি কমে গেছে এখন। এই বাতাসে দাঁড়িয়ে থাকতে তার খুব ভালো লাগছে। বাজ পড়ার শব্দ কমে গেছে, কিন্তু বাতাসের তীব্রতা আছে। কালকে থেকে তার হসপিটাল আওয়ার শুরু। 2 দিন ছুটি নিতে হয়েছে। নিঝুমের সঙ্গে দেখা হবে কালকে আবার। নিঝুম তার সঙ্গে কথা বলবে না আর, সে জানে। থাক, কথা না বলাই ভালো, ওর আরও কষ্ট বাড়বে। তার চেয়ে আমাকে ঘৃণা করুক, তাহলে হয়তো ও জীবনে এগিয়ে যেতে পারবে, মনে মনে ভাবছে মাহি। রুবা কখন কাছে এসে দাঁড়ালো, টেরি পায়নি মাহি। রুবা বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মাহি ঘাড় ঘুরিয়ে রুবাকে দেখে অবাক হয়ে গেল। তুমি আসলে কেন? অনেক বাতাস এখানে, ভয় লাগছে না এখন? রুবা মাথা নেড়ে বলল, না। যাও, ভেতরে যাও, বৃষ্টি আসছে। একটু দাঁড়াই, বৃষ্টির পানি গায়ে পড়লে ঠান্ডা লেগে যাবে। রুবা বৃষ্টির দিকে তাকিয়ে বলল, জানো, বৃষ্টি আমার অনেক প্রিয়। ছাদে ভিজতে এত ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে রিকশায় হুড নামিয়ে ভিজতে। তাই। মাহি তাকিয়ে আছে রুবার দিকে। আর কি পছন্দ তোমার? আরও একটা জিনিস খুব ইচ্ছে করে, কিন্তু কখনো সেই ইচ্ছাটা পূরণ হয়নি। কি শুনি রুবা? রুবা মুখে একটা বিস্মিত হাসি দিয়ে বলল, আমার বাইকে চড়তে খুব ইচ্ছে করে, কিন্তু কারো বাইকের পেছনেই চড়া হয়নি কখনো। মাহি হেসে বলল, ঠিক আছে, তুমি একটু সুস্থ হও, তোমাকে আমি বাইকে চড়াবো, হুড নামিয়ে রিকশায় ভিজবো। এক কাজ করব, আমরা বৃষ্টিতে বাইক নিয়ে বের হব, কেমন? চড়বে আমার সঙ্গে? সত্যি? কিন্তু তোমার তো বাইক নেই। আমার নেই তো কি হয়েছে, আমার বন্ধুদের আছে, না হয় তোমার জন্য কিনলাম একটা বাইক, বলেই হেসে দিল মাহি। রুবাও হাসছে, কোনো দরকার নেই কিনার, অহেতুক টাকা নষ্ট হবে। ঠিক আছে, তুমি এখন ঘরে যাও, শুয়ে পড়ো, রাত অনেক হচ্ছে। রুবা, তুমি আসবে না? আমি আসছি, তুমি যাও। রুবা ঘরে ঢুকলো। মাহি আরও কিছু সময় বারান্দায় দাঁড়িয়ে রইল। এবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। ও ভেতরে চলে এলো। রুবা বিছানায় শুয়ে আছে। মাহি বলল, আলো নিভিয়ে দাও, বলে মাহি ইজি চেয়ারে শুয়ে পড়ল। আমি কিন্তু সকাল সকাল উঠব, তুমি এখন কখন উঠতে পারবে? রুবা বলল, ডাক দিও। আগে তো সব সময় সকালেই উঠে যেতাম, তাহলে এখন থেকে সকালে উঠবে কেমন? ঠিক আছে। মাহি ইচ্ছে করেই ইজি চেয়ারে শুয়ে আছে। সে জানে রুবার পাশে বিছানায় শুয়ে পড়লে রুবা অস্বস্তি বোধ করবে কিনা কিছু বলতে পারবে না, আর নিজেকেই একটু অস্বস্তি লাগছে।
রোবা আলো নিভিয়ে দিয়েছে ঘর, এখন পুরোপুরি অন্ধকার। দুজনের কেউ কোনো কথা বলছে না। দুটো মানুষ এক ঘরে থাকছে, কথা হচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে সব কথা থেমে যায়। দুজনের মাঝে এসে যায় কবরের নিস্তব্ধতা। মাহি তাকিয়ে আছে তার হাতের ঘড়িটার দিকে। এই ঘড়িটা নিঝুম তার জন্মদিনে দিয়েছিল। ঘড়ির কাঁটাগুলো টিক টিক করে তার বুকের ভেতরটাতে খোঁচা দিচ্ছে। অন্য হাত দিয়ে ঘড়িটা স্পর্শ করলো সে। মনে হচ্ছে নিঝুমের হাতের স্পর্শটা পাচ্ছে কত স্মৃতি, কত কথা, সব আজ অর্থহীন। না জানি কত কষ্ট হচ্ছে নিঝুমের আজ ওদের দুজনকে দেখে। হয়তো কষ্টে বুক ফেটে যাচ্ছিল। চোখ বন্ধ করলো মাহি। কত কিছু ভেবেছিল দুজন, কত স্বপ্ন ছিল তাদের। দীর্ঘশ্বাস ফেলল মাহি, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বারান্দার আলোটা জ্বালিয়ে দিল। এত অন্ধকার থাকলে অপরিচিত রুমে রুবা রাতে উঠলে দিশা খুঁজে পাবে না। হাত থেকে ঘড়িটা খুলে ফেলল সে, আলমারি খুলে ড্রয়ারে রেখে দিল। রুবা ঘুমিয়ে গেছে। আচ্ছা, এভাবে কত রাত তার ঘুম আসবে না। মেডিসিন বক্স খুলে একটা রিবোট্রিল খেয়ে নিল। আজ তাকে একটু ঘুমাতেই হবে, কালকে একটানা ওটি থাকবে। তার নিজের জীবনের ঝামেলার জন্যই রোগীর জীবন নিয়ে গাফলতি করা যাবে না। আবার এসে ইজি চেয়ারে শুয়ে পড়ল মাহি, চোখ বন্ধ করে ঘুমের চেষ্টা করছে। প্রতিদিন সাধারণত সকালবেলা সে সময়ে উঠে ঘুম থেকে। মাহি সেই সময়ের অনেক আগেই আজ উঠে গেল। ওষুধ খাওয়ার জন্যেই হয়তো তার ঘুমটা ভালো হলো। ফ্রেশ হয়ে নিজের কাপড় রেডি করলো, তারপর বিছানার কাছে গিয়ে রুবাকে ডাকলো, রুবা তুমি কি উঠবে? রুবা কোনো সাড়া দিল না। মাহি ওয়াশরুম লাগে ছোট্ট ড্রেসিং রুমটাতে গিয়ে কাপড় চেঞ্জ করে রুমে ঢুকলো। আগে রুমের ভেতরেই চেঞ্জ করতো, কিন্তু এখন রুবা আছে রুমে, ব্যাপারটা খুবই খারাপ হবে এখানে চেঞ্জ করলে। আগেও কখনো সে রুবার সামনে খালি গায়ে আসেনি। সাদা শার্ট আর নেভি ব্লু প্যান্ট পরে আয়নায় কিছুক্ষণ দেখলো নিজেকে। কতদিন নিজেকে একটু ভালো করে দেখে না সে। কতদিন জিমেও যায় না। হঠাৎ ভাইয়া চলে যাওয়ার পর সব এলোমেলো হয়ে গেল তার। আবারও সে আগের মতো হবে, মায়ের জন্য হবে, বাবার জন্য হবে, আবার রোবার জন্য সে। আবার রোবার জন্যই তো অনেক কিছু করতে হবে তাকে। নিজের ভাবনাগুলো বাদ দিয়ে রোবাকে ডাকতে আবার কাছে গেল। উঠো রোবা, এই আমি তো হসপিটালে যাব, উঠো। কয়টা বাজে? রোবা চোখ খুলে জানতে চাইল। 7:30। তুমি যদি আরো ঘুমাতে চাও ঘুমাতে পারো রোবা। না, উঠবো। রোবা উঠে বসলো বিছানায়। মাহি সোফায় বসে মোজা পড়ছে। রোবার দিকে তাকিয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, একসঙ্গে ব্রেকফাস্ট করি। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি বলে রোবা ওয়াশরুমে ঢুকে গেল। মাহির হাত ঘড়িটা খুঁজছে, যেটা নিঝুম দিয়েছিল। মনে পড়ল রাতে আলমারিতে রেখেছিল। নিঝুম ঘড়িটা দেওয়ার পর থেকে সে সব সময় ওটাই পরে। ড্রয়ার খুলে ঘড়িটা হাতে নিয়ে মনে হলো যে মানুষটাকে জীবন থেকেই বাদ দিয়ে দিয়েছে সে। তার দেওয়া উপহার পরে তাকে আর কোনো অনুভূতি সে দিতে পারবে না, দিতেও চায় না মাহি। তাই ঘড়িটা বক্সের ভেতরে রেখে দিল, যত্নে থাকুক তার প্রিয়জনের দেওয়া উপহার। সে অন্য ঘড়ি পরল, মায়ের কিনে দেওয়া একটা। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে রোবার বমির আওয়াজ পাওয়া যাচ্ছে। মর্নিং সিকনেস এই সময়ে এটা খুব বেশি হয়। রোবা ঠিক আছো? রোবা কোনো জবাব দিল না। একটু পর বের হয়ে এলো। আইউ ওকে? আমার দেরি হয়ে যাবে, এখন না বের হলে মারাত্মক জ্যামে পড়ে যাব। চুল ঠিক করে দুজন একসঙ্গে রুম থেকে বের হলো। রোবা রান্নাঘরের দিকে গেল।
মাহি খাবার টেবিলে গিয়ে বসলো। রান্নাঘরের ফরিদা বুয়া মাহির নাস্তা রেডি করছে। রুবাকে দেখে ফরিদা বলে উঠল, ভাবি আপনার শরীর এখন কেমন? ভালা? তোমার ভাইয়ারার আমার খাবার দাও। মা কোথায় বুয়া? আম্মা তো নিচে নামছে মনে লয়, বাসার পিছে লনে হাঁটে। ঠিক আছে, তাড়াতাড়ি করো, তোমার ভাইজান অপেক্ষা করছে। আপনি যান, টেবিলে আমি নাস্তা আনতাছি। মাহি ব্রেড আর ডিম ভাজি নিল নিজের জন্য, একটার বেশি। ব্রেড বা রুটি কখনোই সে খায় না। খাবার নিয়ে অনেক সচেতন মাহি, হিসেব করে খাবে, নিয়মের বাহিরে চলে না। রুবা রুটি খাচ্ছে। রুবা অনেক সময় লাগিয়ে খায় সব সময়। মাহি বলল, খাবার পর ওষুধ খেয়ে নিও। ও আচ্ছা, ভালো কথা। আজ তোমার ইঞ্জেকশন নেওয়ার কথা না? নার্স মেয়েটা কখন আসবে? রুবা বলল, বিকেলে। ঠিক আছে, নেওয়ার পর আমাকে ফোন দিয়ে জানাবে। হাই রিস্ক প্রেগন্যান্সি রুবার, তাই প্রতি সপ্তাহে বাচ্চার সেফটির জন্য ইনজেকশন দিতে হয় মিসক্যারেজ এড়াতে। তুমি ডুফাস্টোন ট্যাবলেটটা 2 বেলা খাচ্ছ তো? যা লিখে দিয়েছে ডাক্তার সবই খাচ্ছি। খেতে খেতে রুবা বলল, ঠিক আছে, আমি বের হচ্ছি রুবা, নিজের খেয়াল রেখো। আসলাম। রুবা ঘাড় কাত করলো শুধু। নিচে মায়ের সাথে কথা বলে মাহি বের হয়ে গেল গাড়ি নিয়ে। হসপিটালে পৌঁছালো যখন, মাহি ঘড়িতে 9টা প্রায় বেজে গেছে। ডক্টর রুমে ঢুকে দেখে রিয়াদ ভাই, ওয়ালি, রাফি, শাইলা আপু গল্প করছে। মাহিকে দেখে রিয়াদ ভাই হাসি দিয়ে হাত বাড়িয়ে দিল। কি অবস্থা মাহির? ছুটি শেষ, এখন কামে লাইগা পড়ো। মাহি আসার আগেই ডাক্তার রিয়াদ সবাইকে বলে রেখেছে বিয়ে নিয়ে মাহিকে কেউ কোনো কথা ফান কিছুই যেন না করে, এমনকি উইশ করারও দরকার নেই। অন্য সব দিনের মতোই স্বাভাবিক কথা যেন বলে। আমি নজুমের প্রসঙ্গে যেন কেউ ভুলেও না তোলে। সবাই নর্মাল ব্যবহার করছে ওর সাথে। শাইলা আপু বলল, আমি যাচ্ছি রে, আমার আজ আউটডোর আছে। ওয়ালি বলল, আমারও আছে, গেলাম, পরে দেখা হবে। মাহি বলল, আমাকে রশিদ কবির স্যারের সঙ্গে ওটিতে থাকতে হবে, পুরাই কঠিন দিনের শুরু। রিয়াদ বলল, যা স্যার আসার আগে ওটিতে না গেলে কথা শোনাবে। যাওয়ার সময় মাহি বলল, থ্যাঙ্কস রিয়াদ ভাই। কেন? আপনি ভালো করেই জানেন কেন। ধুর বেটা, থ্যাঙ্কসের কিছু নাই, হাসলো রিয়াদ। মাহি ওটিতে ঢুকে গেল। নাস্তা খেয়ে রুবা রুমের দিকে আসলো। কি মনে করে তার আর শিহাবের রুমে ঢুকলো। 2 দিন হলো এই ঘরটায় একবারও আসেনি। যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছে সে, এই ঘরটাই তার সব ছিল। কত স্মৃতি তার আর শিহাবের এখানে। রাত জেগে গল্প করত শিহাব, রাত জাগতে পারত না। ও কোনোভাবেই ঘুমাতে দিত না শিহাবকে। কতক্ষণ ছুটি আর হাসাহাসি করে ওদের দিনরাতগুলো যেত। শিহাব কোর্টে গিয়ে নিয়ম করে 2 বার ফোন দিত, যতই ব্যস্ত থাকুক না কেন। রোবা অপেক্ষা করত কখন ফোন দেবে শিহাব। আচ্ছা, ওর ফোনটা কোথায়? শিহাব যাওয়ার পর থেকে ফোন সে ব্যবহারই করে নাই। কেউ তো তাকে ফোনও দেয় না। কোথায় আছে ফোনটা? মোবাইলটা খোঁজার জন্য আলমারি খুঁড়তেই শিহাবের সব কাপড়গুলো সামনে চলে এলো আবার। ওর প্রতিটা শার্টে শুটে হাত বুলিয়ে দিচ্ছে রুবা, নাকের কাছে এনে গন্ধ নেওয়ার চেষ্টা করছে, শালে ঘামছে। শিহাব যাওয়ার পর প্রায় সময় সে এই কাজটা করে। ওর সব সময় মনে হয় শিহাব যেন ওর পাশেই আছে, যে কোনো সময় চলে আসবে। রুবা বলে সিঁড়ি থেকে ডেকে উঠবে। রুবার চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। দরজায় টোকার আওয়াজ।
ভাবি কি এই ঘরে আছেন? রুবা চোখ মুছল। কিছু বলবা বুয়া? ছোট ভাইজান ফোন দিছে, এই লন। কর্ডলেসটা দিয়ে বুয়া চলে গেল। রুবা ফোনটা হাতে নিয়ে খুব অবাক হয়ে তাকিয়ে রইল। ওপাশে মাহি হ্যালো বলাতে ওর হুঁশ ফিরল। হ্যালো, কি করছো তুমি? রুবার গলাটা একটু ধরে এলো। তেমন কিছু না। ওষুধ খেয়েছো? খেয়েছি। আমি এখন ওটিতে ঢুকবো। ভাবলাম তোমার একটা খোঁজ নেই। আমি ঠিক আছি। কখন ফিরবে তুমি? আগের মতো অভ্যাসবশত রুবা প্রশ্ন করে বসলো, যেমনটা শিহাবকে করতো সে। মাহি বলল, আজ যে কখন ফ্রি হই। তোমার কিছু লাগবে? মাকে বলো, আমি হয়তো বিকেলের আগেই চলে আসব। ভালো থেকো, রাখি এখন। রুবা শুধু বলল রুবা ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। দুই ভাইয়ের কত মিল। শিহাবও তো এভাবেই খোঁজ নিত প্রতিদিন, চেম্বার থেকে, কোর্ট থেকে। হঠাৎ রুবার খুব কান্না পেল। আলমারিটার পাশে বসে রুবা নিঃশব্দে কাঁদছে। রুবা কাঁদছে শিহাবের আর তার ছবিগুলো দেখে। সেই ফেলে আসা মুহূর্তগুলো তার সামনে হাত বাড়িয়ে এসে অনুভব করছে শিহাবের অস্তিত্ব। মাহিকে বিয়ে তো সে করেছে, এটা ছাড়া তার কোনো উপায়ও ছিল না। কোথায় যেত সে এ বাড়িতে ছেড়ে? তার মামারা আর তার বাবার আত্মীয় স্বজনরা তাকে নিয়ে যেভাবে এ বাড়িতে এসে সিন ক্রিয়েট করা শুরু করলো, সবাই জানে এসব ছিল তার পালিত পিতা শওকত সাহেবের সম্পত্তির জন্য লোভ। তার প্রতি শওকত সাহেবের আদর ভালোবাসা বাবার আত্মীয় স্বজন কখনই সহজভাবে নেয়নি। সে তো কোনো সম্পত্তি কারো কাছে চায়নি, তবে কেন তাকে নিয়ে এত টানাটানি করা শুরু করলো? কোনো উপায় না দেখে তার শাশুড়ি তাকে মাহির সঙ্গে বিয়ে দিয়ে দিল। যে মাহি তাকে ভাবি বলে 2 বছর সম্মান দিয়েছে, আজ তাকে স্ত্রী হিসেবে মানতে কত বড় যুদ্ধ নিজের সঙ্গে করছে। যে ভাইকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো মাহি, আজ সেই ভাইয়ের ভালোবাসার মানুষের প্রতি নিজের আবেগের দায়িত্ব পালন করতে হচ্ছে তার। মাহির এই কষ্ট সে দেখে মাহিকে তার প্রতি সহজ করতে চায়। স্বামী স্ত্রীর সম্পর্ক না হোক, বন্ধুত্বের সম্পর্কটুকু হোক ওদের। সেটা করতেও কতবার নিজের সাথে যুদ্ধ সে করে। কাঁদছে রুবা, কাঁদলে যদি বুকটা একটু হালকা হয়। শিহাব তোমার সন্তান পৃথিবীতে আসবে, কিন্তু চোখ মিলে সে তার বাবাকে পাবে না। এটা দেখা সবচেয়ে কষ্ট একটা মায়ের জন্য। আমি কিভাবে সেই দিনটাতে নিজেকে ঠিক রাখবো বলতে পারো? বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে রুবা ঘুমিয়ে গেল একটা সময়। কতক্ষণ সময় সে এভাবে ঘুমিয়েছিল সে বলতে পারে না। হঠাৎ তার শাশুড়ির ডাকে তার ঘুম ভাঙল। রুবা মা, তুমি এই ঘরে? আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। উঠো মা, কি হলো তোমার? তুমি কান্নাকাটি করছিলে। সাফিয়া বেগম জড়িয়ে ধরলেন রুবাকে। তোমাকে দেখো, আমি নিজের কিভাবে পাথর বানিয়ে ফেলেছি। তোমার শ্বশুরকে দেখেছো তো? মানুষটা তোমার সামনে আসতে চায় না, নিজেকে তোমার অপরাধী মনে করে মা। সাফিয়া বেগম রুবার মাথায় হাত রাখলেন। জানো রুবা, আমাদের বিয়ের পর থেকে বন্ধুত্বর মতো ছিলাম আমরা। কোনোদিন বিয়ের পর তোমার শ্বশুর আমাকে বাপের বাড়িও গিয়ে থাকতে দেয়নি। আমাকে ছাড়া থাকতেই পারতো না। ওর ভাই বোনরা এই নিয়ে কি হাসাহাসি করতো। সেই মানুষটা আমার সঙ্গেও এখনো কথা বলে না, কি জানি ভাবে সারাক্ষণ। শিহাব ছিল তার জান। তুমি তো জানো কত আদর করতো ছেলেকে। নিজেকে জানের টুকরো ছেলের মৃত্যুর কারণ ভেবে দুনিয়ার সব কিছু থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছে তোমার শ্বশুর। আমি সেটাও সহ্য করে যাচ্ছি মা। তোমার আর শিহাবের
সন্তানের অপেক্ষা করছি। সেই সন্তানকে তোমার শ্বশুরের কোলে দিয়ে বলবো তার সিহাব ফিরে এসেছে। আমি জানি সেদিন তোমার শ্বশুর কোনোভাবেই আর চুপ হয়ে থাকতে পারবে না। তোমার সন্তানই এখন এ বাড়ির সেই জীবন কাঠি। সব ঠিক হয়ে যাবে দেখো। চলো মা, তোমার ঘরে চলো। সাফিয়া বেগম রুবার হাত ধরলেন। মা, এটা কি এখন আর আমার ঘর না মা? রুবা শাশুড়িকে বলল, এই পুরো বাড়িটাই তোমার মা। এই ঘর, সব ঘর। মেয়েদের কতবার বাড়ি দখল হয় বলেন তো মা? আমার আবার ভাগ্যটা এমন কেন? সেই ছোট থেকেই বারবার বাড়ি বদল হয়, প্রিয়জন বদলে যায়। তোমাকে আল্লাহ অনেক ভালোবাসে মা, তাই তো তোমাকে পরীক্ষা করছে। মা, আমি আর পরীক্ষা দিতে পারছি না, আর পারছি না। রুবা শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আমার প্রিয়জন হারানোর শুধু ভয় মা। লক্ষ্মী মা আমার, এভাবে কাঁদে না, শরীর খারাপ করবে। সাফিয়া বেগম রুবাকে ধরে ধরে নিয়ে গেলেন মাহির রুমে। বিছানায় শুইয়ে দিলেন রুবাকে। মেয়েটাকে আর কত সান্ত্বনা দেবেন তিনি জানেন না। রুম থেকে বের হয়ে তিনি মাহিকে কল দিলেন। মাহি ফোন রিসিভ করলো না, ব্যস্ত আছে হয়তো ছেলেটা। তিনি আবার রুবার আর মাহির ঘরে ঢুকলেন। রুবার কাছে গিয়ে বললেন, অনেক বেলা হয়েছে মা, উঠো তো, দুপুরের খাবার খাবে। রুবা না খেয়ে শুয়ে পড়েছে। সাফিয়া বেগম ওর চুল কিছুক্ষণ বিলি কেটে দিলেন। ক্লান্ত রুবা আবার ঘুমিয়ে গেল। সাফিয়া বেগম নিজের চোখ মুছল। নিজের কষ্টের ভাগ তিনি আর কাউকে দিতে চান না। মাহি আসুক, ওই পারবে রুবাকে খাওয়াতে। তিনি নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। সন্ধ্যায় মাহি আসলো। যখন রুবা তখনও ঘুমাচ্ছে। মাহি ওর পাশে গিয়ে বসলো। ডাকতে ইচ্ছে করছে না, থাক ঘুমাক। মুখ হাত ধুয়ে এসে মায়ের সাথে দেখা করতে এলো। সাফিয়া বেগম নিজের ঘরেই ছিলেন। আজ খুব ব্যস্ত ছিলে মনে হচ্ছে। হ্যাঁ মা, আজ আমার ওটি ছিল। তুমি ফোন দিছিলে, কল ব্যাক করার আগেই দেখি চার্জ শেষ। সরি মা, ফোন করেছিলাম। রুবা অনেক কান্নাকাটি করছিল। হঠাৎ কি হয়েছে? ওই রুমে গিয়েছিল ও, এখন কি অবস্থা? ঘুমাচ্ছে দেখলাম। দুপুরে কিছু খায়নি, না খেয়ে আছে। ঠিক আছে মা, আমি খাইয়ে দিব ডেকে। উঠি মা, আমি নিচে আছি জিমে। রুবা উঠলে আমাকে ডেকো, আমি চলে যাচ্ছি। পেছন থেকে সাফিয়া বেগম বলে উঠল, মাহি, তোর উপর অনেক দায়িত্ব চাপিয়ে দিলাম বাবা। ঘাড় ফিরিয়ে মাহি বলল, মা, আমি দায়িত্ব নিতে কষ্ট পাই না, কষ্ট পাই আমার প্রিয় মানুষগুলোর কষ্ট দেখলে। রুবাকে নিয়ে তুমি চিন্তা করো না, ওর সব দায়িত্ব আমার। সাফিয়া বেগম মাথা নাড়লেন। স্টাডি রুমের পাশে একটা ছোট রুম আছে, সেখানে দুই ভাই একটা জিম বানিয়েছিল। সেটাতে ঢুকলো মাহি। অনেক দিন পর আসলো এখানে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল মাহি। কত স্মৃতি এখানে ভাইয়ার সঙ্গে। কোথায় যাবে সে যেখানে ভাইয়ার স্মৃতি নেই? সব জায়গা জুড়েই তো ভাইয়া। এখানের প্রতিটি ইনস্ট্রুমেন্ট এ ভাইয়ার ছোঁয়া। রুবা স্মৃতি তারতে বেরিয়েই কাঁদছে আজ। ও কাঁদতে পারে না আর। মাহি দীর্ঘশ্বাস ফেলল। এসব ভাবতে ভাবতেই সে ট্রেডমিল চালু করলো। মিনিট 20 দৌড়ের মাঝেই বুয়া এসে হাজির। কিছু বলবে? ভাইজান আম্মায় ডাকে উপরে। ভাবির শরীর খারাপ করছে, কান্তাছে। মাহি ট্রেডমিল বন্ধ করলো, নেমে দৌড়ে উপরে আসলো নিচের ঘরে। মাইকে দেখেই মা আতঙ্কিত হয়ে বললেন, মাহি দেখ না, বলছে খুব ব্যথা হচ্ছে। মাহি রুবার কাছে গেল, দেখি কি হয়েছে। রুবা, তাকাও আমার দিকে, কোথায় ব্যথা হচ্ছে বলো আমাকে।
রুবা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, হাত দিয়ে শুধু তলপেটটা দেখালো। কখন থেকে ব্যথা? কিছুক্ষণ আগেই না দেখে গেলাম ঘুমাচ্ছে। সাফিয়া বেগম বলল, সেই তো আমি ফরিদাকে পাঠালাম উপরে কিনা দেখতে। ও এসে দেখে ব্যথায় কাতরাচ্ছে। রুবা রুবা তাকাও আমার দিকে, বেশি ব্যথা? ব্লিডিং হচ্ছে না তো? রুবা বলল, না, কিন্তু অনেক ব্যথা। সাফিয়া বেগম বলল, নিঝুমকে ফোন দিচ্ছি। মা রাখো তো নিঝুমকে, বিরাট ডাক্তার হয়েছে সে। রুবার, ডাক্তার সুরাইয়া ম্যামকে কল দিচ্ছি। মাহি ডাক্তার সুরাইয়াকে ফোন দিল। তিনি বললেন, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে। গাড়ি বের করতে বলো বুয়া, তাড়াতাড়ি। মাহি ফরিদা বুয়াকে বলল। ফরিদা দৌড়ে নিচে নেমে গেল। তুমিও যাও মা, রেডি হয়ে নাও। সাফিয়া বেগম নিজের রুমের দিকে ছুটে গেলেন। মাহি ড্রেস চেঞ্জ করে নিল। রিয়াদ ভাইকে কল করে বলল ব্যাপারটা। রুবাকে ধরে মাহি বলল, ওঠো, হসপিটালে যেতে হবে। রুবা উঠে বসলো। মাহি ওকে ধরে দাঁড় করালো। তার মনে হচ্ছে ব্লিডিংও হচ্ছে। সব ঠিক থাকবে তো, বলো না? মাহিকে ধরে রুবা বলল, কিছু হবে না, চিন্তা করো না, সব ঠিক থাকবে। রুবাকে তো বলল সব ঠিক থাকবে, কিন্তু কেন জানি মাহির খুব ভয় হচ্ছে। রুবাকে ধরে ধরে গাড়িতে তুলল তারা। সাফিয়া বেগম পেছনে বসে রুবাকে জড়িয়ে ধরে রাখলেন আর এমন এক মনে দোয়া পড়ে ফু দিচ্ছেন। এর মাঝে তিনি নিঝুমকে ফোন দিল। নিঝুমের মা ফোন দিল সাফিয়া বেগম ও তাদের হসপিটালে আসতে বললেন। ওদের গাড়ি থামার সঙ্গে সঙ্গে ডাক্তার রিয়া দৌড়ে এলো দরজার কাছে। হুইল চেয়ারে ধরে বসালো রুবারকে সবাই। মাহি ডাক্তার রিয়াদের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আসছে, রিয়াদ ভাই আসছে, আগে চলো মাহি, আল্ট্রাসাউন্ডটা করিয়ে দিয়ে নিয়ে যাই। রিয়াদ বলল, ম্যাডামের সাথে কথা হয়েছে আমার, ওখানে কে আছে এখন? শাহানাকে সঙ্গে নিয়ে আসছি, ও করবে। থ্যাঙ্কস রিয়াদ ভাই। আরে চুপ কর তো, কথায় কথায় শুধু ধন্যবাদ দেয়। ওরা সবাই রুবাকে নিয়ে আল্ট্রাসাউন্ডের রুমে গিয়ে নিয়ে গেল। তীব্র ব্যথায় রুবা ইউরিনের প্রেশার আছে কিনা বলতে পারবে না। মাহি মায়ের দিকে তাকালো। ভয় সাফিয়া বেগম কাঁপছে। মাহি মাকে গিয়ে ধরল। মামা তাকাও আমার দিকে, শক্ত হতে হবে, তুমি ভেঙে পড়লে হবে না। আর কত শক্ত হব মাহি, ফিসফিস করে বললেন সাফিয়া বেগম। মাহি মাকে ধরে নিয়ে বসিয়ে দিল চেয়ারে। তখনই নিঝুম, নাহার খালা নিঝুম এর বড় বোন রিয়া আসলো। খালামণি তার মাকে গিয়ে ধরলো। নিঝুম ওর পাশে এসে বলল, হঠাৎ এমন অবস্থা হলো কিভাবে? কালকেই তো ভালো দেখে এলাম। মাহি বলল, আজ সকালে ও ভালো ছিল। তারপর নিঝুমকে বলল, তোরা তো মাকে সামলা, আমি ওদিকে যাচ্ছি। মাহি রুবার কাছে ছুটে গেল। রুবার আল্ট্রাসাউন্ড শেষ। মাহি রিয়াদার কাছে গিয়ে বলল, ভাবি কিছু বলছে আপনাকে। রিয়াদ একটু থমকে গিয়ে বলল, চল রুবাকে ম্যামের কাছে নিয়ে যাই, শাহানা আসছে রিপোর্ট নিয়ে। ভাই কিছু বলছে শাহানা ভাবি, চল আগে ম্যামের রুমে। রিয়াদ ভাই সত্যি করে বলেন তো, রিপোর্ট কি আসছে? মাহি, শাহানা এখনো রিপোর্ট লিখছে, আপনি সঙ্গে ছিলেন, বলেন আমাকে। রিয়াদ দীর্ঘশ্বাস ফেলে মাহির কাঁধে শক্ত করে ধরে বলল, মোরাল প্রেগন্যান্সি। মাহির হাত থেকে তার ফোনটা ছুটে পড়ে গেল। মাহি শক্ত হ ভাই। মাহি চুপ করে আছে, কোনো কথাই বলতে পারছে না। রিয়াদ মাহিকে ধরে নিয়ে যাচ্ছে। মাহি দাঁড়িয়ে গেল, ঘাড় ঘুরিয়ে রিয়াদের দিকে তাকিয়ে বলল,
আমি মাকে কি বলবো ভাই, রুবাকে কি বলবো বলেন? রিয়াদ মাহিকে জড়িয়ে ধরলো। মাহি আর নিজেকে ধরে রাখতে পারলো না, কেঁদে দিল। ঠিক সে সময় নিঝুম সেখানে ঢুকলো। কি ব্যাপার, ও এভাবে কাঁদছে কেন রিয়াদ ভাই? রুবা কোথায়? নিঝুম রুবাকে লেবার রুমে নিয়েছে। তুই ওখানে যা, আমি ওকে নিয়ে আসছি। কিন্তু ও এভাবে কাঁদছে কেন? আরে জানা রে ভাই, আমি আছি তো এখানে, রিয়াদ ঝাড়ি দিয়ে বলল নিঝুমকে। নিঝুম দৌড়ে লেবারের রুমের দিকে গেল। মাহি লেবারের রুমের বাইরে দাঁড়িয়ে আছে, খুব অসহায় লাগছে তার। রিয়াদ ভাই ভেতরে ঢুকলেন। মাহি কিভাবে যাবে মায়ের সামনে, রুবার সামনে, তাই ভাবছে। তার কাউকে ফেস করার সাহস নাই। নিঝুম বের হয়ে এলো লেবার রুম থেকে, মাহির পাশে গিয়ে দাঁড়ালো। শক্ত হ মাহি, খালাম্মাকে বলছিস? মাহি বলল, ও কেমন আছে এখন? ম্যাম তাড়াতাড়ি ডিসিশন নিতে বলেছেন তোকে। আমি আমি কি ডিসিশন নিব? আফটার অল তুই ওর হাজব্যান্ড, ডিসিশন তো তোকেই নিতে হবে। মা কোথায়? ওই যে চলে আসছে বলে পেছনে তাকালো নিঝুম। সাফিয়া বেগম মাহিকে দেখে বলে উঠলেন, কি ব্যাপার, আমাকে ওখানে বসিয়ে রেখে এলে, কিছু বলছো না তোমরা? রুবা এখন কোথায়? সব ঠিক আছে তো? ব্যথা কমেছে তো? মাহি মায়ের হাত ধরলো। এদিকে এসে বসো মা। মামা মামি রা সব চলে আসছে, ওর চাচিদেরও দেখা যাচ্ছে। রিয়াদ এবং ডক্টর সুরাইয়া বের হলেন লেবার রুম থেকে। মাহি শক্ত করে মায়ের হাতটা ধরলো, যেভাবে ছোটবেলার ভয় পেত ধরলোতে। আজ সে সত্যিই ভয় পাচ্ছে। কি হবে এখন? সব শুনে মা কিভাবে রিয়াক্ট করবে? ডাক্তার সুরাইয়া সাফিয়া বেগমের পাশে এসে দাঁড়ালেন। খালাম্মা, আপনি আসেন আমার সঙ্গে। কি হয়েছে, ওরা কিছু বলছে না ডাক্তার? আসেন আমার রুমে। ডাক্তার সুরাইয়ার সঙ্গে সাফিয়া বেগম ঢুকলেন। মাহি, নিঝুম আর নিঝুমের মা নাহার ঢুকলো চেম্বারে। ডাক্তার সুরাইয়া বললেন, বসেন খালাম্মা। খালাম্মা, রুবার প্রেগনেন্সিটা তো কমপ্লিকেশন তো আগেই ছিল জানেন। ওর যে সমস্যা এটাকে বলে মোলার প্রেগনেন্সি। 1000 জনের মধ্যে একজনের হতে পারে এই সমস্যা। দুর্ভাগ্যক্রমে রুবার প্রেগনেন্সিটা সেই বাবা এবং মায়ের ক্রোমোজোমে সমস্যা থাকলে এমন হয়। এক্ষেত্রে ডিম্বাণু থেকে কোনো ভ্রূণের সৃষ্টি হয় না, হলেও সেটা অস্বাভাবিক থাকে। রুবার পার্সিয়াল মোলার প্রেগন্যান্সি, এ ধরনের প্রেগন্যান্সিতে প্লাসেন্টাল টিস্যু থাকতে পারে, তাই ভ্রূণের গঠন তৈরি হয় কিন্তু বেশি দিন সারভাইভ করতে পারে না। শুরুর দিকে স্বাভাবিক সব লক্ষণই থাকে, ওরও ছিল বমি হওয়া, খেতে ইচ্ছে না করা সব। কিন্তু আজকে পেইন এবং ব্লিডিং হচ্ছে, যাও সহ্য করতে পারছে না। আমি অবাক হচ্ছি, এতদিন পর এটা ধরা পড়লো দেখে। আগের সোনোগ্রাফির রিপোর্টগুলোতে এটা আসে নাই। যাই হোক খালাম্মা, খিঁচুনি টাইপ কিছু শুরুর আগে আমাদের ডিসিশন নিতে হবে। সাফিয়া বেগম অবাক হয়ে বললেন, আমি কিছুই বুঝলাম না। বাচ্চাটা নেই। মাহি এসে মাকে জড়িয়ে ধরলো। মা, মাহি তুমি বলো। মাহি মাথা নিচু করে ফেলল। ডাক্তার সুরাইয়া বললেন, খালাম্মা সহজ ভাষায় বললে, এটা কোনো প্রেগনেন্সি ছিল না রুবার, সরি। সুফিয়া বেগমের এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীটা দুলে উঠল। তিনি নিজেকে সামলানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না। মাহি, আমি রুবার কাছে যাব। মা এখন তুমি যেও না প্লিজ, বাবা আমাকে যেতে দে, ও আমাকে খুঁজছে হয়তো। আমি যাচ্ছি ওর কাছে, তুমি থাকো এখানে, ও বাঁচবে তো মাহি। মা, রুবার কিছু হবে না, আমি আছি বলে। মা ওকে জড়িয়ে ধরে মাহি
রুবাকে ওটিতে নিয়ে গেছে, ডিএনসি করা হবে। খালা আর মামিদের কাছে মাকে রেখে মাহি ওটির ড্রেস পরে এসে দেখে নিঝুম ও ওটির ড্রেস পরে ওটিতে ঢুকছে। মাইকে দেখে বলল, খালাম্মা আমাকে ভেতরে যেতে বলল। মাহি মাথা নাড়ল শুধু। ওটিতে ঢুকে মাহি দেখে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়ে গেছে রুবাকে। অচেতন রুবা শুয়ে আছে। মাহি পাশে গিয়ে ওর কপালে হাত রাখলো। কত সুন্দর একটা মুখ, কষ্টের তীব্রতায় কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মাহি রুবার অচেতন হাতটা ধরে আছে। রিয়াদ ভাই এসে মাহির কাছে ফিসফিস করে বললেন, শক্ত হ ভাই। মাহি পুরো সময়টা রুবার হাত ধরে দাঁড়িয়ে রইল। নিঝুম একটু দূরে দাঁড়িয়ে ওদের দেখছে। কোথায় যেন বুকের কাছে চিনচিন ব্যথা হচ্ছে ওর। ওটি থেকে সরাসরি রুবাকে পোস্ট অপারেটিভ রুমে শিফট করতে নিল। মাহি বলল, ম্যাম আমি সারা রাত যেহেতু থাকবো, ওকে কেবিনে নিয়ে যাই প্লিজ, আমি দেখব ওকে। ডাক্তার সুরাইয়া বললেন, ঠিক আছে। সেখানে একটু সময়ের জন্য সাফিয়া বেগমকে নিয়ে এলো মাহি। তোমার বাবাকে কি বলবো মাহি বলো তো? এই মেয়েটা আর কষ্ট পাবে, আর কত কষ্ট পাবে, আর কত। তিনি কাঁদছেন। শিহাবের কোনো অস্তিত্বই রইল না মাহি। আমি তোমার বাবা, কত আশা করেছিলাম একটা শিশু আসবে যাকে দেখে সব ঠিক হয়ে যাবে। মাহি মায়ের কাছে ফিসফিস করে বলল, তুমি আমি বাবা, রুবা আমরাই ভাই, আর ফেলে যাওয়া চিহ্ন মা। আর কোনো কষ্ট পেতে দিব না রুবাকে আমরা, তুমি চিন্তা করো না। অচেতন রুবার কপালে চুমু খেলেন সাফিয়া বেগম। থাকতে চেয়েছিলেন তিনি। মাহি জোর করে বাসায় পাঠালো। ওর খালা ছোট মামি চাচি নিয়ে যাচ্ছে মাকে। নিঝুম তুই কি থাকবি রাতে? নিঝুমের মা জানতে চাইলেন। নিঝুম বলল, তোমরা যাও, আমি আসছি পরে। মাহি তার খালাকে বলল, তোমরা থাকো মায়ের সাথে আজ, আর ঘুমের ওষুধ একটা খাইয়ে দিও মাকে। এখন মাকে নিয়ে চিন্তা হচ্ছে আমার। তুই চিন্তা করিস না, আমরা আছি, তুই রুবার পাশে থাক যা। ওদের গাড়িতে উঠিয়ে দিয়ে মাহি রুবার কেবিনে আসলো। রিয়াদ তার স্ত্রী ডাক্তার শাহানা কেবিনে ছিল। থ্যাঙ্কস রিয়াদ ভাই, ভাবি অনেক কষ্ট করলেন আপনারা। মাহি এসব কি বলছিস তুই? তোর এত বড় বিপদে পাশে থাকবো না আমরা? শোন, যে কোনো সময় দরকার পড়লে কল দিবি, মনে থাকবে তো? থাকবে। সবাই একে একে চলে গেলেন। মাহি রুবার মাথার কাছে গিয়ে দাঁড়ালো। কপালে হাতটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে খুব কান্না পেল তার। কি একটা ঘটনা হলো যে বাচ্চার জন্য এত কিছু, তার কোনো অস্তিত্বই নেই। দরজার শব্দ হতেই মুখ ফিরিয়ে চোখটা মুছে নিল মাহি। নিঝুম এসে ঢুকলো। মাহি ফিসফিস করে বলল, তোর আজ নাইট শিফট আছে না? তাহলে অনেক রাত হয়ে গেল, তো বাসায় চলে যা। যাব। দুজনেই কোনো কথা পাচ্ছে না বলার, চুপচাপ দাঁড়িয়ে আছে। মাই স্যালাইনটার দিকে তাকিয়ে আছে। নিঝুম বাড়ির পাশে দাঁড়িয়ে মাহির পাশে দাঁড়িয়ে বলল, তুই কিছু খেয়েছিস মাহি? ক্ষুধা নেই। আবার দুজনেই চুপ। কিছুক্ষণ পর নিঝুম বলল, আসি আমি। মাহি শুধু বলল, হুঁ। শোন নিঝুম। নিঝুম ঘুরে তাকালো। রুবার উপর কোনো রাগ পুষে রাখিস না, দেখছিস তো ও কতটা শূন্য। কথাটা বলার সময় মাহির চোখ ভিজে গেল। তুই আমাকে এতটা নিষ্ঠুর ভাবিস বুঝি? অবাক হয়ে নিঝুম তাকিয়ে আছে মাহির দিকে। মাহি মাথা নেড়ে বলল না। নিঝুম রুম থেকে বের হয়ে এলো। দরজার এপাশে গিয়ে দাঁড়ালো সে। ওর চোখ দিয়ে পানি পড়ছে। মনে মনে বলল, রুবা কথায় শূন্য রে মাহি। সব কেড়ে নিয়েও ভাগ্য ওকে অনেক কিছু দিচ্ছে। তোর চোখে আমি ওর ভালোবাসা দেখছি একটু একটু করে। তাহলে আর রুবা কথায় শূন্য হলো রে? শূন্য তো আমি, তোর ভালোবাসাটাও আমার ভাগে আর নেই যে। কাঁদতে কাঁদতে নিঝুম
করিডোর দিয়ে বের হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।